মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে। এই যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এই পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। অবশ্য আবার কেউ বলছে 13 জন নিহত। সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি, তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে, যেই ছাত্রদের হত্যা করেছে। যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করি। পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করুক চাই। কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না। এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া। আর আমি আসার পরে সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাছ মাংসের ব্যবস্থা করে দিই, তাদের চাকরির তাদের বেতন বৃদ্ধি করা, সকলের বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটাও আমি করে দিয়েছি। এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তিরক্ষা মিশনে আমরা 1 নম্বরের স্থান, এটা তো আমি আসার পরেই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া, ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে। জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে, জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে। এটাই তো দুর্ভাগ্যের। আর যখন এই ইউনূস বাহিনী এসে মানুষ হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে, একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা এখন তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে, আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। আর হাসনাত তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল। এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে, সবথেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি। আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি। কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি এটা করার থাকে না। তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা। তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকেই যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং সাংবাদিকদের বলবো, এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে। আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে। কারণ সাংবাদিকতা, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, সেখান থেকে তো সব কিছু জানা যায়। আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই। দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না। এটা হলো বাস্তবতা। এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে, চিত্র তার থেকে বেশি ভয়াবহ। গলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে। তাদের অপরটা কী করলো? আর এরা যায় কেন সেখানে? কাজে এই ঘৃণ্য অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্চার হতে হবে এই দুঃশাসনের হাত থেকে মুক্তি করার জন্য। মনে রাখতে হবে এই যা কিছু ওই ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করা হয়। আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করব এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন। এই জঙ্গি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করুন, দেশের মানুষকে রক্ষা করুন, নারীদের রক্ষা করুন, শিশুদের রক্ষা করুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই
এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আজকে একটা বেদনা বিধুর দিবস। 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার, এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গর সদস্যদের আমরা হারিয়েছি। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম। তো এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত
আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব, সেটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, আমি এটা আপনাদের নিশ্চিত করছি। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি। কিছু কিছু সদস্যদের দাবি যে তারা 2009 সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন। কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন। সেটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি, একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম ফেজে 51 জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে। তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরও বেশি আমি দিয়েছি। নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। আজকে এই যে দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী, সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে। খালি সেনাবাহিনী টিকে আছে, বিমান বাহিনী টিকে আছে, নৌবাহিনী টিকে আছে। কেন? বিকজ অফ ডিসিপ্লিন। তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে, কোনো কার বিরুদ্ধে যেই অ্যাকশন না হয়েছে, অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে, সেটা তাদের ফেভারে যাবে। এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ। সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে। কোনো কোনো প্রস্তাবে আমি আরও আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপিয়ার করবে, আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব। দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু, অবশ্যই আমরা করব। এটা ন্যায় নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকব ইনশাআল্লাহ। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না দেশের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত।
এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক, সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে।